কেমন আছো ছাত্ররা? আমি সুলতান স্যার তোমাদেরকে অষ্টম শ্রেণীর ইতিহাসের বই পড়াবো। প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা থেকে শুরু করে একেবারে শেষ অধ্যায় পর্যন্ত আমি পড়াবো, এবং সাথে সাথেই প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু পেয়ে যাবে আমাদের স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে। তোমরা ভিজিট করো @স্কুলওয়ালা ইনফোতে। এছাড়াও আমাদের ওয়েবসাইট স্কুলওয়ালা ইনফো ও অ্যাপেও তোমরা সমস্ত বইয়ের ক্লাসগুলো পেয়ে যাবে অষ্টম শ্রেণীর। তো শুরু করা যাক অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা। আমরা তাহলে আজকে শিখব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় কি না ইতিহাসের ধারণা। তো আমরা এটাকে দুটো পার্টে ভাগ করেছি। ইতিহাসের ধারণা যে অধ্যায়টা দুটো পার্ট, তো আজকে আমি পার্ট 1টা করাবো এবং পরবর্তী দিনে আমাদের পার্ট 2টা হবে। তো তোমাদের অষ্টম শ্রেণীর যে বইটা আছে সেই বইটা দেখবে এরকম অতীত ঐতিহ্য। এবং অষ্টম শ্রেণী এই যে বইটা আছে তোমাদের, এই বইটার সূচিপত্রটা খুলবে তোমরা। সূচিপত্রটা খুলে সূচিপত্রের একদম প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, একেবারে এক পাতা থেকে শুরু হচ্ছে ইতিহাসের ধারণা। তোমরা এই বইটা খুলবে, খুলে একেবারে প্রথমে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের উপরেই আমরা তোমাদেরকে সহজ সরল ভাষায় সুন্দর করে বোঝাবো গল্পের মাধ্যমে। তো ইতিহাসের ধারণা বলতে কি বোঝো সেটা বলবো, ইতিহাস কেন পড়তে হবে সেটা বলবো, এবং ইতিহাস কি কি উপাদান আছে এই ধারণার মধ্যে সেগুলো বলবো। কিন্তু নেক্সট ক্লাসে আমাদের এর পরের গুলো হবে যে আধুনিক যুগের সমস্যা ও ইতিহাসের উপাদানগুলো পড়াবো। তো শুরু করা যাক। এই যুগটা হলো বিজ্ঞান নির্ভর যুগ। আমরা শুনে থাকি যে সমস্ত কিছুই বিজ্ঞান নির্ভর, যে আমরা ফোনটা ইউজ করি, মোবাইল, ইন্টারনেট, এছাড়াও ট্রেন ছুটে বেড়াই, প্লেন উড়ে যায়, এই সমস্ত কিছুই কি বিজ্ঞানের দ্বারা নিয়ন্ত্রিত। এছাড়াও আজকের দিনে তো রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই, আর এআই তো এখন ট্রেন্ডে চলছে। এআই এর মাধ্যমে আমার একটা সামান্য প্রম্পট দিলেই সঙ্গে সঙ্গে গ্রাফিক্সের ডিজাইন হয়ে যাচ্ছে এবং ভিডিও এডিটিং হয়ে যাচ্ছে। এছাড়াও কোডিংও আজকাল এআই করে দিচ্ছে। তাহলে সমস্ত কিছুই তো বিজ্ঞানে নির্ভর হয়ে গেল, আর আমাদের কথাবার্তাতেও বিজ্ঞানের ছোঁয়া এসে গেছে। তো এই বিজ্ঞানের যুগে সেই ইতিহাস বইটা কি পড়া উচিত? ইতিহাস বইটা আমরা পড়বো কেন? আর ইতিহাস বইয়ে আছেটা কি? আছে পুরনো দিনের সেই রাজা রাজার যুদ্ধ, আছে এক সাম্রাজ্যের পতন আর এক সাম্রাজ্যের কি উত্থান। তো সেই যে পুরনো দিনের গল্প এবং সেই ধারাবাহিক যে রেকর্ড, সেই রেকর্ডগুলো কি আমাদের জানা দরকার? তো আমি তোমাদেরকে বোঝাবো যে সত্যিই কি ইতিহাস পড়ার প্রয়োজনীয়তা আছে। তো তার আগে আমি দুটো মনীষী কি বলেছেন, রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্র, সেটা আমি একটু দেখাবো, আপনাকে বোঝাবো। এবার তারপরে ইতিহাস কেন পড়বো, এটা তোমাদের বইয়ের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট থেকেই আমি দুটো গল্প বলবো, একেবারে সহজ সরল ভাবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ইতিহাস পড়া কেন প্রয়োজন আছে। তো চলো, এই যে প্রশ্নটা, সত্যি যে ইতিহাসের লাভ কি হয় তা বোঝা বড়ই মুশকিল। কেন? যে কেবল 15 দিনের কে কবে কে কি করেছে তার কি একটা খতিয়ান, সেই খতিয়ানটা, আর তার উপরে এই ঘটনাগুলো আগেই ঘটে গেছে, তার ফলাফলটাও আমরা জানি। যেহেতু এগুলো ঘটে আগেই গেছে, আমরা ফলাফলটাও জানি, তাহলে এটা কি পড়া দরকার, প্রয়োজন আছে? তো সেটা তো আমাদের জানা উচিত। অথচ সেই নিয়ে কি এত তর্ক বিতর্ক, যে ঘটনাটা অলরেডি ঘটে গেছে, আমরা জানি, আমরা জানি তার ফলাফলটা কি, তার সত্ত্বেও এত তর্ক, এত বিতর্ক। আমরা সেই তর্ক বিতর্ক কেন করব? আর যদি এত মতামত, তা দেখা যাক। ইতিহাস বলতে কি খালি সম্রাট, রাজা এবং তাদের যুদ্ধ এবং রাজস্ব নীতির কথাই আছে?
সেটাই কি ইতিহাস? এই যে ইতিহাসটা আমাদের কি লাগে, এই জন্য একঘেয়ে লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরেরও সেই সময়ে যে ইতিহাস বই ছিল, সেই ইতিহাস বইটাকে একঘেয়ে লাগতো। তাই তিনি বলেছিলেন যে ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্থ করিয়া পরীক্ষা দিই, তাহা ভারতবর্ষের নিশীথকালের একটা দুঃস্বপ্ন কাহিনী মাত্র। আমরা যে বইটা পড়ছি খালি মুখস্থ করছি এবং পরীক্ষা দিচ্ছি, সেই যে ইতিহাসের যে আমরা জ্ঞানটা অর্জন করছি সেটা খালি ভারতবর্ষের কি একটা দুঃস্বপ্ন। কেন দুঃস্বপ্ন? কারণ কোথা হইতে কাহারা আসিল, কোথা থেকে কে আসলো, কাটাকাটি মারামারি করিয়া গেল। তাহলে আমি যদি তোমাদেরকে এই পুরো লাইনগুলো সহজে বলি, সেটা হচ্ছে কি কোথা থেকে কে আসলো, কে কাটাকাটি মারামারি করিল এবং ভাইয়ে ভাইয়ে কি সিংহাসন নিয়ে টানাটানি করলো। একজন রাজা আছে, তার একটা ভাই, সে আমি বলছি আমি রাজা হব, আমি রাজা হব, এই যে টানাটানি করলো, এই যে একটা দলাদলি মারামারি, এইগুলো কি তারপরে কি হলো, মুঘল আসলো, পাঠান আসলো, পর্তুগিজ আসলো, ফরাসি, ইংরেজ, সবাই মিলে যে ইতিহাসটাকে কি করে তুললো, আরো জটিল করে তুললো। এবং এই যে আমাদের ভারতবর্ষের ইতিহাস, সেটা কি সেটা আরো জটিল তর হয়ে উঠলো। তো উনি বলেছিলেন যে ভারতবাসী কোথায়, এই ইতিহাসে তো পর্তুগিজ আছে, এই ইতিহাসে তো মুঘল আছে, এই ইতিহাসে ফরাসি আছে, ইংরেজ আছে, তো ভারতীয়দের ইতিহাস কোথায়? যেন ভারতবাসী নাই। উনি বলছেন যে এখানে যে বইটা আমাদেরকে পড়ানো হচ্ছে সেই বইটা ভারতবাসী কই? ভারতবাসী তো নাই, এখানে ইংরেজ থেকে ফরাসি থেকে সবাই তো আছে, তো ভারতবাসী কোথায়? আগে কি বলছেন উনি, যে কেবল যাহারা কাটাকাটি খুনাখুনি করিয়াছে তাহারাই আছে। তাহলে এই জন্য বিদেশের ইতিহাস এই ধুলির ঝড়ের কথাই পাই, ঘরের কথা কিছু মাত্র পাই না। এখানে ঘরের কথা বলতে আমাদের নিজেদের দেশের কথা বলেছে, আমাদের ভারতবর্ষের কথা বলেছে, বলেছে কি যে আমাদের যে কন্টেন্ট বই আছে সেগুলো শুধু বিদেশের কথা আছে, যে ইংরেজ পর্তুগিজ তাদের কথা আছে, তাদের ঘটনাগুলোকে তুলে ধরেছে। কিন্তু ভারতবর্ষ যে আমার দেশ, আমার ঘর মানে কি ভারতবর্ষ, এই ভারতবর্ষের কথা তো নেই। তাহলে আমরা ওই কেন পড়বো ওই বইটা? তারপরে কি বলেছেন, যে সকল দেশ ভাগ্যবান তাহারা চিরন্তন স্বদেশকে দেশের ইতিহাসের মধ্যেই খুঁজে পায়। তাহলে যারা ভাগ্যবান তাদেরকে কি পায়, নিজের দেশের ইতিহাসের বইয়ে নিজের দেশকে খুঁজে পায়। মানে নিজের যে দেশের ইতিহাস বইটা আছে সেই দেশের ইতিহাস বইতে কি নিজেদের ইতিহাস লিপিবদ্ধ থাকে এবং বাল্যকালে ইতিহাস দেশের সহিত তাহাদের পরিচয় সাধন করিয়ে দেয়। তাহলে ছোট্টবেলা থেকে তাদেরকে কি করতে হবে, ইতিহাসের সঙ্গে সম্পর্ক করে দিতে হবে। তাহলে উনি কিন্তু তাহলে কি বোঝা গেল, উনি কিন্তু তখনকারের যে ইতিহাসের বই ছিল সেই বইয়ের বিপক্ষে ছিলেন, কিন্তু ইতিহাসের বিপক্ষে নয়। উনি বলছেন ইতিহাস পড়াতে হবে এবং ছোট্টবেলা থেকে পড়াতে হবে এবং কি করতে হবে, যেই দেশের সে জন্মেছে সেই দেশের ইতিহাস পড়াতে হবে, ঘরের ইতিহাস পড়াতে হবে। তাই উনি আগে বলেছেন যে আমাদের ঠিক তাহার উল্টা, মানে আমাদের তো দেশের যে ইতিহাস বইটা তখন ছিল সেটা উল্টো ছিল, কারণ ঘরের কথা ছিলই না। তাই উনি কি বলেছে, আমাদের স্বদেশকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছে। তাহলে সমস্ত কিছু কি আমাদের যে ইতিহাসের নিজেদের ইতিহাস নেই, তাই সমস্ত কিছু অন্ধকার হয়ে আছে। তো আমরা তো বুঝলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ওনার বিষয়টা, ইনি হলে রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা তো সবাই চেনেন এনাকে। তো এইবার আমরা একবার দেখে নেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি কি বলেছেন। উনি ওনার যদি দৃষ্টিভঙ্গি আমরা দেখি, তো উনি বলছেন যে ওনার বক্তব্য অনুসারে বাঙালিকে তার ইতিহাস জানতে হবে, যে বাঙালি আছে সে বাঙালিকে তার অতীত জানতে হবে, আর যদি না সে তার অতীত জানে তাহলে কি হবে, তাহলে বিপদ আছে। উনি কি ওনাকে বলেছেন, একেবারেই স্পষ্ট করে বলে দিচ্ছি, উনি যেটা বলেছেন যে বাঙালির ইতিহাস চাই। এই যে ইতিহাস বই আছে তাতে কোনো বাঙালির ইতিহাসই তো নেই, সব তো বিদেশিদের ইতিহাস। তাই উনি বলছেন বাঙালির ইতিহাস চাই, অর্থাৎ
বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতেই হবে। একেবারে পয়েন্ট টু পয়েন্ট বলছেন যে আমাদের বাঙালিকে জানতেই হবে আমাদের বাঙালির ইতিহাস। না জানলে রক্ষা নেই। তো কেন রক্ষা নেই? বাঙালি তার নিজের কেন ইতিহাস জানতেই হবে? যদি না জানে তো কেন রক্ষা নেই? তো আমাদেরকে তাহলে বুঝতে হবে যে ইতিহাসের প্রয়োজনীয়তা আছে। তাই জন্য উনি বলেছেন যে বাঙালিকে তার নিজের ইতিহাস জানতেই হবে। তো আমরা তো দুটো মহাপুরুষের কথা শুনলাম, এবার একটু বুঝবো যে ইতিহাস বইটা কি সত্যিই পড়তে হবে। তো আমি দুটো গল্প বলবো, তোমাদের যে বই আছে সেই কন্টেন্টেই দুটো গল্প আছে, সেই গল্পগুলো ব্যাখ্যা করে দিলে পরিষ্কার হয়ে যাবে আজকের দিনে ইতিহাস বই পড়ার কি প্রয়োজনীয়তা আছে। দেখো তোমরা, আজ যা দেখা যাচ্ছে, আজকে যা দেখছো, যেটা দেখছো আর যা ঘটছে, আজকের দিনে যেটা ঘটছে সেটা এক কথায় বর্তমানটা, মানে এই যে আজকের দিনটা যে বর্তমানটা এসেছে ইতিহাস থেকে। তাহলে কোথা থেকে এসেছে? না ইতিহাস থেকেই বর্তমানটা এসেছে। যেহেতু ইতিহাস থেকে বর্তমান থেকে, তাহলে বর্তমান কেমন হবে তাও ঠিক হয়ে যায় অতীত থেকে। সেটা কি সত্যি? বর্তমানটা কি হবে অতীত থেকে ঠিক হয়ে যায়? তাহলে জানা যাক, আগে বাড়া যাক। আমি তো দুটো গল্প বলবো বলেছিলাম। তো প্রথম গল্পটা হলো এরকম যে একটা নেগড়ে আর একটা হচ্ছে ছাগলছানা। একটা ছাগলছানা জল খেতে গেছে, তো তাকে নেগড়ে ধরেছে। তো ছাগলছানা জানতে চাইলো যে আমার দোষ কি, আমাকে কেন ধরেছেন আপনি? তখন নেগড়ে একে একে তার পূর্বপুরুষের ভুলগুলো বলতে থাকলো, যে তোমার পূর্বপুরুষ এই ভুলটা করেছে, তোমার পূর্বপুরুষ ওই ভুলটা করেছে, তোমার পূর্বপুরুষ। এবং শেষমেশ বললো কি, যেহেতু তোমার পূর্বপুরুষ ভুল করেছে, অন্যায় করেছে, তোমাকে শাস্তি পেতেই হবে। তো কেন অবাক অবাক ব্যাপার নয়? আমার পূর্বপুরুষ ভুল করেছে, আমি শাস্তি পাবো, তো সেটা তো কেমন অবাক বিষয়। তাই উনি অবাক হয়ে বলেছে আমার পূর্বপুরুষ ভুল করেছে, তার শাস্তি আমাকে পেতে হবে। তো ছাগলছানা তার পূর্বপুরুষের অপরাধে কি শাস্তি হবে। অর্থাৎ ছাগলছানার প্রতি কি নেগড়ের বর্তমান আচরণের যুক্তি লুকিয়ে আছে কি ইতিহাসে। তাহলে আজকে যে ছাগলছানার প্রতি যে আচরণটা করছিল নেগড়ে, তার যে যুক্তি সেটা লুকিয়ে আছে ইতিহাসে। এবারে নেগড়ের জায়গায় বসানো যাক ভারতে ব্যবসা করতে আসা কোন নীলকর সাহেবকে, আর ছাগলছানার জায়গায় বসানো যাক গরিব নীল চাষিকে। প্রায় সবসময় দেখা যেত তো নীলকর সাহেবদের কাছ থেকে কি চাষিরা টাকা ধার নিত। প্রায় সব সময় দেখা যেত যে নীলকর কি দেখা যেত না সাহেবের কাছে চাষির টাকা কি ধার আছে। আর এটা কি পরিণত হতো বংশগতভাবে, এটা পরিণত হয়ে যেত এবং বংশই বংশ, বংশের পরে বংশ এটা চলতো যে তোমার পূর্বপুরুষ ধার নিয়েছে, তা তুমি আমাকে ধার সুদতে যদি না পারো তো আমি যেটা বলবো সেটা তোমাকে কি করতে হবে। তো এর ফলে কি চাষিরাও কি নীল চাষ করে যেতে হতো, তাদেরকে কি করতে হতো নীল চাষ করে যেতে হতো, তাদেরকে নীল চাষ করতে হতো, কারণ তার পূর্বপুরুষ টাকা ধার নিয়েছে। যেহেতু তার পূর্বপুরুষ টাকা ধার নিয়েছে তাহলে তাকে কি করতে হবে নীল চাষ করতেই হবে। তাহলে এখানে কি বুঝলে তোমরা, পূর্বপুরুষের করা কাজের কি ফল তোমাকেই করতে হবে। এখানে কি বলেছিল যে তোমাদের পূর্বপুরুষের যে কাজের যে ফল সেটা কি তোমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে কি হলো যে সাহেবরা এসে আমাদের যে চাষিরা ছিল ওনাদেরকে কি বলতো যে তোমরা পূর্বপুরুষরা আমাদের দিয়ে টাকা ধার নিয়েছে, যেহেতু শুনতে পারেনি, তো তোমরা আমাদের নীল চাষ করো। তাহলে ফল যখন ভোগ করতেই হবে তখন পূর্বপুরুষের করা কাজের
খতিয়ানও জানা দরকার কি, তাই ইতিহাস পড়তে হবে। যদি আমাকে ফল ভোগ করতেই হয়, যদি আমাকে আমার পূর্বপুরুষের বলে তোমার পূর্বপুরুষ টাকা ধার নিয়েছিল, তারা চাষ করার জন্য আমাদের দিয়ে ধার নিয়েছিল, শুধতে পারেনি, তাই তোমাদেরকে এই শাস্তি পেতেই হবে। যেহেতু আমরা শাস্তি পাবো, তাহলে কি আমাদের পূর্বপুরুষের কথা আমাদেরকে জানতে হবে কি আদৌ তারা ধার নিয়েছিল, কি আমি সেই বংশের ছেলে নাকি, সেটা আমাকে জানতে হবে। তাই ইতিহাস কি পড়তে হবে। ও কারণে কি হতে হবে, ইতিহাসকে পড়তে হবে। ইতিহাস যদি না পড়ি তাহলে কি করে জানবো, জানতেই তো পারবো না। আর একটা ঘটনা ঘটতেই পারে, ধরা যাক নেগড়ে একজন কি যুক্তিবাদী, ধরা যাক নেগড়ে একজন হচ্ছে যুক্তিবাদী, তাহলে ছাগলছানা যদি তার ইতিহাস ঘেটে দেখতে পারে যে নেগড়ের যুক্তি ঠিক নয়, তাহলে নেগড়ে হয়তো তাকে ছেড়ে দিতেও পারে। যদি সে যুক্তি দিয়ে দেখাতে পারে যে আমি যেটা ভোগ করেছি সেটা আমার পূর্বপুরুষের দোষ নয়, এই যুক্তি যদি সে প্রমাণ করতে পারে, তাহলে তো তাকে ছেড়ে দেওয়া হবে। যে তুমি যেহেতু তোমার পূর্বপুরুষ যেহেতু অন্যায় করেনি, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তাহলে অর্থাৎ ইতিহাস ঘেটে আবার দোষ কাটানোও যায়। তাহলে ইতিহাস ঘেটে কি হবে, ইতিহাস ঘেটে আমাদের যে দোষ আছে ত্রুটি আছে, সেই দোষ এবং ত্রুটিগুলো কি কাটানো যাবে। দোষ ত্রুটিগুলো যদি আমরা কাটাতে পারি নিজেদের, তাহলে আমরা কি করব, যদি আমরা দোষ ত্রুটিগুলো কাটাতে পারি তাহলে নিজেদের কি হবে, অধিকার প্রতিষ্ঠা করা যায়। তাহলে আমরা যদি আমাদের নিজেদের দোষ ত্রুটিকে কাটাতে পারি, তাহলে আমাদের কি হবে, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবো, যেটা আমাদের অধিকার সেটা আমরা কি করব, প্রতিষ্ঠা করতে পারবো। তার মানে কি হলো, ইতিহাস থেকে যুক্তি নিয়ে নেগড়ে যেমন ছাগলছানার উপর অত্যাচার করতে পারে, তেমনি কি, তেমনি ছাগলছানাও ইতিহাস ঘেঁটে প্রমাণ করতে পারে যে সে নির্দোষ, সে কোনো দোষ করেনি, সে কোনো দোষ করেনি, বা সে আপতেই ওই বংশের ছাগল নয়, নেগড়ের ভুল হয়েছে। তাহলে সে যদি প্রমাণ করতে পারে যে আমি ওই বংশের ছেলে নয় বা নেগড়ের ভুল হয়েছে, সে তাহলে কি, সে তাহলে সেই দোষ থেকে মুক্তি পেতে পারে। এবার তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে যে নীল চাষ, এটা কি না নীল চাষ। এখানে দেখবে যে সাহেবরা লাঠি নিয়ে আছেন এবং এখানে কি আছে, কৃষকরা চাষ করছেন। তোমরা কৃষক দিকে দেখতে পাবে, এইগুলো হচ্ছে সাহেবদের যে যারা ছিল পুলিশ বাহিনী বা যারা শাসন করতো তাদের সাহেবদের লোক। এনারা কি করেছেন, একটা করে দেখেছে তো ছড়ি দিয়ে এনাদেরকে কি শাসন করেছেন এবং চাষ করাচ্ছেন, জোরপূর্বক কি নীল চাষ করাচ্ছেন। আমরা যদি আবার একবার যাই ওই নেগড়ে ছাগলের গল্পতে, তাহলে আবার যদি একবার যাই তাহলে আমরা কি দেখতে পাবো, নেগড়ের জায়গায় যদি আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন যারা শাসন করেছিল, যে শাসক তাকে তাকে যদি বসানো যায়, যদি আমরা তাকে বসাই, যদি আমরা যে ব্রিটিশ শাসককে বসাই এবং ছাগল ছানার জায়গা কি সাধারণ যে আমাদের ভারতবাসীর জনগণ ছিল তাদেরকে বসাই, তাহলে কি আমরা দেখতে পাবো, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতে উপনিবেশ যে তৈরি করেছিল তাদের যুক্তি কি ছিল, যুক্তি তাদের এটা ছিল যে ভারতবাসী তো অসভ্য, তাদেরকে কি করতে হবে, আমাদেরকে সভ্য করতে হবে। তাই তাদের দেশের শিক্ষার অভাব, বিজ্ঞানের অভাব ইত্যাদি প্রভৃতি, আর ব্রিটিশরা হলো কি সভ্য, তারা এইটা যুক্তি দিয়েছিল যে ভারতবাসীরা হচ্ছে অসভ্য আর ব্রিটিশরা হচ্ছে সভ্য। তাই প্রতিটি সভ্য ব্রিটিশের কর্তব্য অসভ্য ভারতবাসীদের সভ্য করা। তারা বললো যে যেহেতু ওরা অসভ্য, তাদেরকে সভ্য করাই আমাদের কি কাজ। আমরা কি অসভ্য ছিলাম, কোনোদিনই নয়, ভারতবাসী সবসময় সভ্য ছিল। কিন্তু সেটা প্রমাণ কি করে করবে, সেটা আগে বলছি, ইতিহাস দ্বারা করবে কি করে সেটা বলছি। তার জন্য ভারতের ব্রিটিশ শাসন
কায়েম করা দরকার। ওরা বললো কি, যেহেতু অসভ্য আমরা করব সভ্য, তাই কি ব্রিটিশ শাসন কায়েম করা দরকার। এই যুক্তির নিরিখে ভারতে কি ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হলো। এই যুক্তির নিরিখে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি হলো। কিন্তু ভারতীয়রা এই যুক্তি মেনে নিল না। তারা মেনে নিল না যে আমরা মেনে কি করে নেব, আমরা সভ্য, আমরা অসভ্য নয়, আমরা মেনে নেব না এই যুক্তি। তারাও পাল্টা বলল, কে বলেছে আমরা অসভ্য, কে বলেছে আমরা অসভ্য? ভারতীয়রা বলল। তারপর থেকে একে একে সম্রাট অশোক থেকে সম্রাট আকবরের কথা এলো। সম্রাট যে অশোক ছিলেন, ওনার যে রাজত্ব সেই সময় এক মহান ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্য তুলে ধরলেন। যে সম্রাট অশোকের যে রাজত্ব ছিল, সেই সময় যে নিয়ম কানুন ছিল, সেগুলোকে তুলে ধরলেন। যে আমাদের কাছে সম্রাট অশোকের মতো রাজা ছিল, আমাদের কাছে সম্রাট আকবরের মতো রাজা ছিল। আমরা আকবর যদি বলি, আমরা মুঘল যুগে ফিরে যাব। তো মুঘল যুগে আমরা দেখতে পাবো কি, ইংরেজরা আসার আগে পর্যন্ত মুঘল যুগ ছিল। তো মুঘল যুগে কি ছিল না, বিভিন্ন ভাস্কর্য তৈরি হয়েছিল, যেগুলো স্থাপত্য তৈরি হয়েছিল। আমরা দেখতে পাবো তাজমহল, আমরা দেখতে পাবো লালকেল্লা, আমরা দেখতে পাবো আরো যেমন হচ্ছে কুতুব মিনার থেকে শুরু করে একাধিক ভাস্কর্য এবং ঐতিহ্য, যেইগুলো কি প্রমাণ করে না আমাদের ইঞ্জিনিয়ারিং যে ক্ষমতা ছিল সেইগুলোকে প্রমাণ করে। এবং সাথে সাথে আমাদের কি ছিল, এবং আর্যভট্ট থেকে চৈতন্যদেবের কথা এলো। তাহলে আমরা জানি যে আর্যভট্ট একজন ভারতীয় গাণিতিক বিদ। ওনার যে গাণিতিক যে যোগ্যতা ছিল সেটা উচ্চ মানের, সব পুরো বিশ্বখ্যাত। তো আমাদের কাছে তো আমাদের আর্যভট্ট ছিল, আমাদের চৈতন্যদেবের মতো স্পিরিচুয়াল ব্যক্তি ছিল, এবং তাহলে আমরা কি করে অসভ্য হব? আর সেসবের ফলে প্রমাণ করা হলো যে ভারতেও সভ্যতা ছিল। তারা বলল যে ভারতেও তো সভ্যতা ছিল, আপনারা বললেই হবে আমরা অসভ্য। তারা এই যে সমস্ত তথ্য তুলে ধরলো, এই যে সভ্যতার ব্রিটিশ সভ্যতার থেকে কি খাটো নয়, সেই সভ্যতা যে ছিল সেই সভ্যতাটা ব্রিটিশ সভ্যতার থেকে খাটো নয়। কেন বলছি, এই যে আমাদের যে সভ্যতা ছিল সেই সভ্যতা কোনো কথাই খাটো নয়। তাহলে কি, তাই ব্রিটিশদের ভারতে সাম্রাজ্য বাড়ানোর দরকার নেই। এই যে ভারতীয়রা পাল্টা যুক্তি দিল যে আমরাও সভ্য ছিলাম, আমাদেরও আকবর ছিল, আমাদেরও অশোক ছিল, আমাদেরও আর্যভট্টর মতো গাণিতিকবিদ ছিলেন, আমাদের মতো শ্রী চৈতন্যদেবের মতো একজন স্পিরিচুয়াল ব্যক্তি ছিলেন। এই যে যুক্তিগুলো দিল, এগুলো কোথা থেকে পেল না, তা কিন্তু ইতিহাস থেকেই। তা কোথা থেকে পেল? ইতিহাস থেকেই। তারা ভেবেছিল ব্রিটিশরা যেহেতু ইতিহাস ঘেঁটে ভারতে তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা যুক্তি দিচ্ছে, তেমনি পাল্টা যুক্তিও তারা বুঝবে। তাহলে আমাদের যে ঐতিহ্যের কথা, আমাদের যে সভ্যতার কথা আমরা কোথা থেকে পেলাম না, ইতিহাস বই পড়েছিলাম, ইতিহাস বই ঘেটেছিলাম, সেই ইতিহাস বই থেকেই আমাদের সভ্যতাগুলো আমরা খুঁজে পেলাম। আমরা খুঁজে পেলাম আমাদের সমস্ত। তাহলে তো তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা ইতিহাস বই পড়বো কেন। তাহলে যা যাক দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন কি আছে, ঘটনা ও তার ফলাফল যখন জানাই আছে তখন কেন ইতিহাসে এত তর্ক বিতর্ক? ঘটনাও সবাই জানে, ফলাফল কি হয়েছে তাও লোক জানে, তাহলে এত তর্ক বিতর্ক কিসের? একটা বিষয় নিয়েই তর্ক বিতর্ক আছে। তো এই তর্ক বিতর্ক কিসের বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে যে সব দেশের ইতিহাস এক নয়। ভারতবর্ষের ইতিহাস ইংরেজদের ইতিহাস কি এক নয়। তাই সাহেবদের যে ইতিহাস আছে, যারা ঐতিহাসিক ছিলেন সাহেবদের, তাই কি বলছে যে ভারতের ইতিহাস যদি খুঁজতে যাও তাহলে কি হবে, ব্যর্থ হবে। তোমরা যদি সাহেবদের ইতিহাস থেকে আমাদের কি ভারতের ইতিহাস খুঁজতে যাও তাহলে ব্যর্থ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর উনিও কি সাহেবদের ইতিহাস বই পড়েছিলেন এবং সেখানে কি করেছিলেন, ভারতীয়দের ইতিহাস
খুঁজেছিলেন। তাই আমি রবীন্দ্রনাথের যে দেখলেন, আমাদের কি দেখলেন, আমাদের ইতিহাস বিদেশিরা লিখেছেন, যারা বিদেশি, সেই বিদেশিরা কি করেছে, আমাদের ইতিহাসটা লিখেছেন। তারা শুধু আক্রমণ, খুনোখুনি, যুদ্ধ, সিংহাসনের লড়াইয়ের কথাই লিখেছেন। তারা কি লিখেছে, তাদের কাছে মনে হয়েছে যে ভারতের ইতিহাস মানে আক্রমণ, খুনোখুনি, যুদ্ধ আর কি সিংহাসনের লড়াইয়ের কথাই লিখেছেন। কারণ ভারতের ইতিহাস আর ইংল্যান্ডের ইতিহাস আলাদা। তাহলে আমি প্রথমেই বললাম কি না, দুটো দেশের ইতিহাস কোনোদিন এক হতে পারে না। আর অর্থাৎ দ্বিতীয় জরুরি প্রশ্নটা কি দাঁড়ালো, যে ইতিহাস কে লিখেছে বা কে খুঁজেছে, এটা ভালো করে বুঝবে। তাহলে ইতিহাস কে লিখেছে, কে খুঁজেছে, সেটা আমাদেরকে আগে দেখতে হবে। আবারও বঙ্কিমচন্দ্রের কথায় যদি আমরা ফিরে যাই, বঙ্কিমচন্দ্রের কথা আপনাকে বলেছিলাম, বাঙালির ইতিহাস চাই বলেই তিনি থেমে থাকেননি। তিনি কিন্তু বাঙালির ইতিহাস শুধু পড়াতে, যে আমাদেরকে জানতে হবে, পড়তে হবে, এরকম বলে থেমে থাকেননি। উনি আরো কি বলেছিলেন, উনি বলেছিলেন, তার সঙ্গে কি জুড়ে দিয়েছিলেন, যে বিদেশিদের ইতিহাসে যে লিখে আছে সেই ইতিহাসে ভুলে ভরা, যে বিদেশিরা যে আমাদের ভারতবর্ষের ইতিহাস লিখেছে বা বাঙালির ইতিহাস লিখেছে, সেই ইতিহাসে কি ভুলে ভরা। তাই বাঙালির ইতিহাস লিখতে হবে। কে লিখবে, ঠিক আছে, তাই বাঙালির ইতিহাস তো লিখতে হবে, তাহলে লিখবে এটাকে, বাঙালিকেই লিখতে হবে। কি বলছে, বাঙালিকেই লিখতে হবে। আর সেই বাঙালি কে, আচ্ছা সেই বাঙালিটা কে, বঙ্কিমচন্দ্রের ওনার মতে আমি তুমি থেকে প্রচলিত যে পারবে সবাই। এখন আমিও লিখবো, তুমিও লিখবো, যে পারবে সবাই লিখবে। কিন্তু ওনার সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উনি যখন এই কথাটা বলেছিলেন, সেই সময়ে কতগুলো লোক শিক্ষিত ছিল। অতএব প্রথম দুটো প্রশ্নের উত্তর তো আমরা পেলামই, এবং আমরা এবার খুঁজবো কি না, বঙ্কিমচন্দ্র যে বলেছিলেন যে আমি তুমি সবাই মিলে কি আমাদের ইতিহাস লিখবো, এই কথাটা আমরা খুঁজবো। তাহলে আমরা যদি খুঁজতে থাকি, আমরা সেই সময় দেখব একটা বড় অংশ কি ছিলেন, শিক্ষার আওতায় ছিলেন না। এবং আমি আগেই বলেছি কতজন শিক্ষিত ছিল, তাহলে শিক্ষিত সেই সময় সংখ্যাটা খুব কম ছিল, ভারতীয় খুব কম সংখ্যক শিক্ষিত মানুষ ছিলেন। তাহলে আমরা যদি ইতিহাস, নিজেদের ইতিহাস নিজেরা লিখতে চাই, বাঙালির ইতিহাস বাঙালিরা লিখতে চায়, তাহলে আমাদের কি শিক্ষিত লোকগুলোকে এক জায়গায় করতে হবে এবং তাদের দিয়ে কি ইতিহাসের লেখাতে হবে। তো সেই জন্যেই আমরা দেখতে পাবো কি ভারতের ইতিহাসও আসলে কিছু শিক্ষিত মানুষেরই বিচার অনুযায়ী লেখা ইতিহাস। কিছু শিক্ষিত মানুষ যারা ইতিহাস লিখেছিলেন তাদের বিচার বিবেচনার অনুসারেই সেই ইতিহাস। তাই সেখানে সিধু কানু ছাড়া সাঁওতাল বিদ্রোহে যোগ দেয়া মানুষদের নাম বিশেষ জানা যায় না। আমরা কি দেখেছি যে সাঁওতাল বিদ্রোহ যদি দেখি, তো সাঁওতাল বিদ্রোহ কি আছে না, সিধু কানুর নাম আছে, কিন্তু অন্য কারোর নাম কি ভালো করে জানা যায় না। আবার দেখবো যে আমরা মহাত্মা গান্ধীর সঙ্গে আন্দোলন যারা করেছিলেন কারা, আমরা সেটা কিন্তু জানি না। আমরা কি জানি, অসংখ্য মানুষের নাম জানা যায় না। যেই সমস্ত মহাত্মা গান্ধীর সঙ্গে যেনারা ছিলেন, যে অসংখ্য মানুষ ছিলেন তাদের নামগুলো আমরা কিন্তু জানি না। আমরা জানি মহাত্মা গান্ধীর সঙ্গে আন্দোলন করেছিলেন কি অনেক হাজার হাজার কি সাধারণ মানুষ। এবং আমরা যদি সাঁওতাল বিদ্রোহের কথা জানি তাহলে কি হবে, হাজার হাজার সাঁওতাল। তাহলে কি লেখা হয়েছে, সাঁওতাল বিদ্রোহে লেখা হয়েছে যে সিধু কানুর সঙ্গে হাজার হাজার মানুষ যোগ দিয়ে যুদ্ধ করেছেন বা তারা সাঁওতাল বিদ্রোহ করেছেন। তো সেই সাঁওতাল বিদ্রোহটা দুজনেরই নাম উল্লেখ করেছে। আর এই দিকেও যদি আমরা যাই, কি আছে না, মহাত্মা গান্ধীর সঙ্গে যে আন্দোলন করেছিলেন হাজার হাজার মানুষ, তাদের কিন্তু নামগুলো উল্লেখ নেই, শুধু কি আছে সংখ্যাটা আছে, সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে, যে তাদেরকে সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে। কেন এমন হয় তোমাদের তো মনে প্রশ্ন আসতে পারে,
কেন এমনটা হয়? এমনটা হয় কারণ যিনি বা যারা সাঁওতাল বিদ্যার ইতিহাস লিখেছেন তাদের চোখে কেবল সিধু কানহুর নামই যথেষ্ট। ওনারা ভেবেছে যে সিধু কানহুর নামটা দিলেই যথেষ্ট। মহাত্মা গান্ধী বা সুভাষচন্দ্র বসুই জরুরি, তাদের কথা জানলেই হয়ে যায় ইতিহাস জানা। বাকি যারা, তারা তো কেবল হাজার হাজার মানুষ, তাদের আলাদা করে নাম জানার দরকার নেই। আচ্ছা, তাদের কি আলাদা করে নাম জানার দরকার আছে? তোমাদের কি মনে হয় তাদের নাম জানার দরকার আছে? আজ তাহলে শুধু নিজেদের ইতিহাস নিজেরাই লিখলে কি হবে না? আমরা যে নিজেদের ইতিহাস শুধু নিজেরাই লিখবো, এটা কিন্তু হবে না, সমস্যা মিটে কিন্তু যাবে না। সবসময় যিনি বা যারা কি লিখেছেন, তিনি বা তারা যেভাবে কোনো ঘটনা দেখেছেন বা বুঝেছেন সেটাকেই লিখবেন ইতিহাস। তাহলে যে যদি আমরা তো প্রথমে বুঝলাম যে দেশের ইতিহাস আলাদা, বিদেশের ইতিহাস আলাদা, এবার আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ইতিহাসটা লিখছেন আমাদের দেশীয় ইতিহাস, দেশের লোকই লিখছেন, তিনি যেইভাবেই দেখেছেন, যেই দৃষ্টিতে দেখেছেন এবং যেই ভাবে তিনি বুঝেছেন, তিনি সেইভাবে লিখেছেন। তাহলে আমরা একটা বই ধারায় কি বা একজনের লেখা ধারা নির্ণয় করতে পারি না যে এটাই ঠিক এটাই বেঠিক। আর ব্যক্তি যদি বদলে যায় তাহলে কি হবে? দেখার যে চোখ আর মন বদলে যায়। দেখো, সব ব্যক্তি তো একরকম নয়, সবার চিন্তা ভাবনাও একরকম নয়। তো যখন ব্যক্তি বদলে গেল, মানে একটা ইতিহাস হয়তো লিখলো একজন ব্যক্তি এবং সেই ইতিহাসে লিখলো দ্বিতীয় ব্যক্তি, তখন কি হলো? ব্যক্তি বদলে গেল, তখন কি হলো? তার চোখ মানে দৃষ্টিকোণ, যে দেখার, যে ইতিহাসকে দেখার যে দৃষ্টিকোণ, সেটা বদলে গেল এবং তার কি মনও বদলে যায়। তাহলে এই ঘটনা, তার ফলাফল নিয়ে এত তর্ক বিতর্ক, এই জন্যই হচ্ছে তর্ক বিতর্ক। যেহেতু ব্যক্তি বদলে যাচ্ছে, তার কি দেখার দৃষ্টি বদলে যাচ্ছে, তার যে মন, যে চিন্তা, সেটা যেহেতু বদল হচ্ছে, তাহলে কি হবে? একই ঘটনা দুভাবে হতে পারে। তাই দুভাবে যদি হতে পারে, সেজন্যে কি হয়? এত তর্ক বিতর্ক হয়। একই ঘটনা কিন্তু দুরকম ভাবে লিখেছে, তাই এত তর্ক বিতর্ক। আর এই যে তর্ক বিতর্ক, এই তর্ক বিতর্কটাই কি আমাদের ইতিহাস বইকে পড়ার কি মজাটা। এই তর্ক বিতর্কই হচ্ছে ইতিহাস বই পড়ার মজা। আমরা তাহলে কি বুঝলাম? প্রথম দিয়ে যদি আমি একবার বলি, আমরা প্রথমে বুঝলাম যে ইতিহাস আমরা পড়বো কেন। তারপরে আমরা কি বুঝলাম? দুটো মনীষী কি বলেছেন। আমরা বুঝলাম কি ইতিহাসে এত তর্ক বিতর্ক কেন। আমি যদি সমস্ত কিছুকে একটা উপসংহার হিসাবে বলি, তো ইতিহাস শুধুমাত্র ঘটনা প্রবাহের ধারাবাহিক রেকর্ড নয়। ইতিহাস শুধু কোনো ঘটনাকে একটা রেকর্ড করে রেখেছে যে এই তারিখে যুদ্ধ হয়েছে বা এই সময়ে এটা হয়েছে, এই যে রেকর্ড শুধু নয়। তাহলে ইতিহাস কি? এটি অতীতের মানুষের জীবন, যে মানুষের যে জীবন ছিল, অতীতের মানুষ কিভাবে জীবন প্রণালী কাটিয়েছে, সেই তাদের জীবন, সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক পরিবর্তনের বিশ্লেষণ আছে। তাহলে কি আছে? সমাজ আছে, সংস্কৃতি আছে। দেখো, সংস্কৃতি প্রত্যেকটা 5 কিলোমিটার দূরে দূরে গেলে কিন্তু কালচার বদলে যায়, এই কালচারই হচ্ছে সংস্কৃতি। তো প্রত্যেক জায়গার যে কালচার, সেই কালচারগুলো ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ থাকে। মানুষের যে জীবন প্রণালী, সেগুলো ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ থাকে। সেই সময় যে রাজনৈতিক যে পরিবর্তন এবং যে রাজনৈতিক যে বিশ্লেষণ, সেগুলো লিপিবদ্ধ থাকে। আর কি থাকে? আর থাকে যে অতীতের সমস্ত ঘটনাগুলো রেকর্ড করা। তাহলে আমরা ইতিহাস বই যদি পড়ি, কি শিখবো? না, ইতিহাস আমাদের কি কি শেখায়? শেখায় কি কারণে, কখন, কিভাবে নির্দিষ্ট ঘটনা ঘটেছিল। আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধে যাই, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যাই, সেখানে আমরা দেখতে পাবো
যে সেখানে ইতিহাস কিন্তু আমাদের শিখিয়েছে যে কি কারণে ঘটেছে, কখন ঘটেছে, এবং নির্দিষ্ট কারণটাও কিন্তু তুলে ধরে, এবং তার প্রভাব, এবং পরবর্তী সময়ে সমাজে যে প্রভাব ছিল সে সমাজের প্রভাবগুলো তুলে ধরে। তাহলে আমরা যদি প্রথম বিশ্বযুদ্ধ দেখি 1914 থেকে 1918 হয়েছিল, আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখি 1939 থেকে 45 মধ্যে হয়েছিল, আজ কিন্তু 2025, সময়টা অনেক চলে গেছে। এতদিন চলে যাবার পরেও ইতিহাস এ আমরা কিন্তু আর তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাইনি। এখনো কিন্তু অস্থির পৃথিবী, এখনো আমরা দেখতে পাবো ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ, এখনো কিন্তু দেখতে পাবো আমরা যে গাজার পট্টির সঙ্গে কার, ইসরায়েলের যুদ্ধ। পৃথিবীতে কিন্তু অস্থির অবস্থা আছে, পুরো বিশ্ব জুড়ে বিশ্বযুদ্ধ হচ্ছে না। কারণ কি? কারণ হলো এটা যে তারা তাদের প্রভাবটা জানে, যে বিশ্বযুদ্ধের পরে যে পরবর্তী সময়ে সমাজে আমাদের দেশে কি প্রভাব পড়বে। তাহলে ইতিহাস কি শেখায়? মানুষকে সচেতন হতেও শেখায়। ইতিহাস শেখায় যে আমাদের আজকের ডিসিশনটা আমাদের ভবিষ্যতে কতটা ভয়ানক প্রভাব পড়তে পারে। আর ইতিহাস পুনর্গঠন করার জন্য কি লাগবে না? দলিল লাগবে, শিল্পকর্ম, মুদ্রা, বই, ভাষা, এবং আমাদের যেগুলো ভাষ্য, যেই সমস্ত সংগ্রহ আছে, এবং মুদ্রা যেগুলো আছে, এবং সমস্ত কিছু কি আমাদের লাগবে। তাহলে আমরা আজকে বুঝলাম ইতিহাসের ধারণার পার্ট 1, ইতিহাস পড়বো কেন পড়বো, এবং এর বিতর্ক, এগুলো বুঝলাম। দ্বিতীয় পার্টে থাকবে যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদানগুলো এবং আধুনিক ভারতের যে সমস্যা সেইগুলো। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দ্বিতীয় ক্লাসটাও দেখতে পাবে। থ্যাংক ইউ তোমাদেরকে আমার এই ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করবে, এবং আমাদেরকে এগিয়ে চলার পথকে আরো প্রশস্ত করে দেবে। সাথে সাথেই তোমাদের যদি এই বোঝার মধ্যে কোনো ডাউট হয়ে থাকে, বুঝতে যদি কিছু অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উত্তর আমরা দেব, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার আমরা সুন্দরভাবে তোমাদেরকে পৌঁছে দেব।